আপনি চাইলে আমাদের বিয়ের পর আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে চলে যেতে পারেন। বিয়ের ৬ মাস পর প্রয়োজনে আমরা ডিভোর্স নিয়ে নেব। সামনে বসে থাকা মানুষটার কথা শুনে রিমসার চোখ আপনা আপনি বড় হয়ে যায়। কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না তার। এসব কি বলছে লোকটা? লম্বা একটা শ্বাস নিয়ে রিমসা তাকে প্রশ্ন করে, আপনি ঠিক আছেন? এসব কি বলছেন আপনি? লোকটা গম্ভীর কণ্ঠে জবাব দেয়, আমি একদম ঠিক আছি, আর কথাগুলো আমি সজ্ঞানেই বলেছি। হ্যালো মিস্টার, আমাদের বিয়ের কথা চলছে। সত্যিকারের বিয়ে এটা, নাটক কিংবা সিনেমার কোনো গল্প নয় এটা। আর আমরা কোনো অভিনয়ও করছি না। আমার কথা বুঝতে পারছেন আপনি? দেখুন মিস রিমসা, আমরা কেউই এই বিয়েটা করতে চাই না, কিন্তু আমাদের পরিবারের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। সুতরাং এই মুহূর্তে আমাদের একটা ডিল করতে হবে। কিসের ডিল? আপনি কোনো কারণে আপনার প্রেমিককে আপনার পরিবারের সামনে এখন আনতে চাইছেন না, তাই আপনার বাবা মা আপনাকে আমার সাথে বিয়ে দিতে চাইছে। অন্যদিকে আমিও বিয়ে করতে চাই না, কিন্তু আমার বাবা নাছোড়বান্দা। এই মুহূর্তে বাবার কথা রাখতে আমাকে বিয়েটা করতেই হবে। আমাদের মধ্যে কেউই যেহেতু বিয়ে করতে চায় না, কিন্তু পরিবারের জন্য বিয়ে করতেই হবে, তাই আমরা একটা ডিল করব। বিয়ের পর আমরা দুজন এখান থেকে চলে যাব অন্য শহরে। তারপর আমরা কি করছি সেটা কেউ দেখতে যাবে না। তখন আপনি চলে যাবেন। আর আমি কোনো একটা বাহানা দিয়ে আমাদের আলাদা হওয়ার ব্যবস্থা করব। এতে করে পরিবারের কেউই আর আমাদের কিচ্ছু বলতে পারবে না। কিন্তু কাশিব, বিয়েটা তো ছেলে খেলা নয়। এমন করাটা কি ঠিক হবে? যদি আমরা একে অপরের সাথে ভালো থাকতে না পারি, তাহলে আলাদা হওয়ার সিদ্ধান্ত ভুল হবে কেন? পরিবার যেহেতু মানছে না আমাদের কথা, তাই এটাই এখন একমাত্র উপায়। তাদের বোঝাতে হবে যে আমরা বিয়ে করে একসাথে থাকার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা একে অপরের সাথে ভালো থাকতে পারিনি। এরপর তারা আমাদের কিছু বলতে পারবে না। তাহলে ডিল ফাইনাল? ধুর, রাখেন তো আপনার ডিল। সারা জীবন ডিল করে এসেছেন নাকি? এসে থেকে শুধু ডিল আর ডিল করে যাচ্ছে। আমাকে একটু ভাবার সময় তো দেবেন নাকি? রিমসার কথায় কাশিব কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, আপনি ভাবার জন্য সময় নিন। আজ রাতে আমাকে জানাবেন আপনার সিদ্ধান্তের কথা। আর হ্যাঁ, আমি কিন্তু দুজনের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে আপনাকে আমার উত্তর জানাবো। এখন আসি। আমি আপনাকে পৌঁছে দিচ্ছি, চলুন। না না, তার কোনো প্রয়োজন নেই। রিমসার কথাকে গুরুত্ব না দিয়ে কাশিব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। অতঃপর বলে, আমি গাড়িতে অপেক্ষা করছি আপনার জন্য। আরে আমি তো বললাম। বেচারি পুরো কথা শেষ করার আগেই কাশিব বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। আজব মানুষ তো, এই ছেলে কোনো কথাই শুনতে চায় না। বাপ কি দেখে যে একে আমার জন্য পছন্দ করে আনলো কে জানে। গাড়িতে বসে রিমসা ভাবনার জগতে ডুব দেয়। এই বিয়েটা করার কোনো ইচ্ছে তার নেই, কিন্তু তার বাবার এক কথা, হয় বিয়ে করো নয়তো আমাদের ভুলে যাও। এটা কোনো কথা? যদিও তার বাবার বিশেষ কোনো দোষ নেই। ৪টা মাস যাবৎ তিনি রিমসার ভালোবাসার মানুষের সাথে কথা বলতে চেয়েছে, দেখা করতে চেয়েছে, কিন্তু রিমসা কোনোভাবেই তাকে সামনে আনেনি। এরপরই তার বাবা কাশিপের সাথে তার বিয়ের সম্বন্ধ পাকা করেছেন। এসব নিয়ে বাবার সাথে কথা বলতে গেলে তিনি জানান, তোমার কাছে এই মুহূর্তে ২টা অপশন আছে। হয় তুমি আমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করবে, নয়তো তোমার পছন্দের ছেলেকে বিয়ে করবে। তবে তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করলে তুমি আর কখনো আমাদের পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হবে না। আমরা ভুলে যাব যে আমাদের রিমসা নামের কোনো মেয়ে আছে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি তোমার প্রেমিককে চাও নাকি তোমার পরিবারকে চাও, এটা তোমাকেই বেছে নিতে হবে। বাবার কথায় হতবাক চাহনি নিয়ে রিমসা উঠে দাঁড়ায়। তার বাবা যে কখনো তাকে এমন কোনো শর্ত দিতে পারে এটা তার কল্পনাতেও ছিল না। সে খানিকটা কাঁদো কাঁদো স্বরে বলে, তুমি আমার সাথে এমন করতে পারো না বাবা। আমি তোমাদের সবাইকে নিয়ে বাঁচতে চাই। আমার কথার কোনো পরিবর্তন হবে না, এটাই আমার শেষ কথা। কথাটা বলে রিমসার বাবা উঠে দাঁড়ায়। অতঃপর মেয়ের দিকে একবার তাকিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। রিমসা সিদ্ধান্ত নিতে না পেরে ২ হাত দিয়ে মাথা চেপে ধরে বসে পড়ে সোফায়। আর মনে ভাবে, কি করব এখন আমি? নিজেকে যে এই পর্যায়ে ভীষণ অসহায় লাগছে আমার। এরপরই মূলত রিমসা কাশিপের সাথে দেখা করতে এসেছে। আমাদের বিয়ে নিয়ে ভাবছেন? কাশিপের কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে রিমসা উত্তর দেয়, এত ভাবার কিছু নেই। সমাধান তো আপনার সামনেই আছে। আমি আপনার মতো হুটহাট সিদ্ধান্ত নিতে পারি না। আমার কাছে আমার জীবনের প্রতিটা মুহূর্ত ভীষণ গুরুত্বপূর্ণ। একটা ভুল সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে বাকিটা জীবন আফসোস করে কাটাতে চাই না আমি। আপনার কাছে অন্য আর কোনো উপায় আছে? থাকলে আমাকে বলতে পারেন। না, আমি কোনো কিছু ভাবতেই পারছি না আর। কি এক ঝামেলায় যে পড়লাম আমি! সদ্য গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করা মেয়ের মুখে কি এসব কথা মানায়? শুনেছিলাম তো আপনি নাকি অনেক বুদ্ধিমতী। না ভাই, আমি একদমই বুদ্ধিমতী না। বুদ্ধি থাকলে কি আর আপনার সাথে কথা বলতে আসতাম বিয়ে ভাঙার জন্য? এখানে এসে তো দেখছি আপনি বিয়ে করার পরিকল্পনা করেছেন। আপনার সাথে অহেতুক তর্ক করতে চাইছি না। আপনার বাড়ির সামনে চলে এসেছি, গাড়ি থেকে নামুন। আর বাড়িতে গিয়ে আমার কথাগুলো ঠান্ডা মাথায় ভাবুন।
আমাদের হাতে কিন্তু সময় খুবই কম। রিমসা আর কিছু না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। বাড়ি ফিরে ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ পায়াচারি করে আর ভাবে, এই মুহূর্তে বিয়েটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। যদিও এভাবে বিয়ে করা ঠিক না, কিন্তু আমার বিয়ে না দেওয়া অবধি বাবা শান্ত হবে না। আমি যদি এখন বিয়েটা করি আর ভবিষ্যতে আমার ডিভোর্স হয়ে যায়, তাহলে অন্তত পরিবারকে এটা বলে বোঝাতে পারবো যে তোমাদের কথা রাখতে বিয়ে তো করেছিলাম, কিন্তু আমি সুখী হতে পারিনি। এই অজুহাত দিয়ে আমি পরবর্তীতে একা থাকতে পারবো। আর আমার লক্ষ্য তো এটাই। কাশিপ অবশ্য বুদ্ধিটা ভালোই বের করেছে। এমনটা হলে আমরা দুজনেই ভালো থাকতে পারবো নিজেদের মতো। আপন মনে কথাগুলো ভেবে রিমসা ফোন হাতে নিয়ে কাশিফের নাম্বারে কল দেয়। প্রথমবার কল রিসিভ না করলেও দ্বিতীয়বার কল রিসিভ করে কাশিপ। এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল? আপনি কিভাবে জানলেন যে আমি এজন্যই কল দিয়েছি? আর তো কোনো কারণ নেই কল দেওয়ার। বুঝলাম। আচ্ছা শুনুন, আমি আপনার সিদ্ধান্তে রাজি। তবে আমাদের এসব কথা যেন আর কেউ জানতে না পারে, সেই বিষয়ে খেয়াল রাখবেন। আমাদের এসব কথা জানাজানি হয়ে গেলে হিতে বিপরীত হতে পারে। আপনাকে এসব কিছু নিয়ে ভাবতে হবে না, সবকিছু আমি সামলে নেব। আপনি বরং এখন বিয়ের জন্য তৈরি হন। কথাটা বলে কাশি প্রিমসার উত্তরের অপেক্ষা না করে কল কেটে দেয়। অসভ্য লোক একটা, নিজের মতো কথা বলে কল কেটে দিল। আমার কথা শোনার কোনো প্রয়োজনই নেই মনে হয়। সম্পূর্ণ বাড়ি বিয়ের সাজে সেজে উঠেছে, কিন্তু যার বিয়ে সেই কোণে গায়েব। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে রিমসাকে কোথাও পাওয়া যায়নি। এসব দেখে রিমসার বাবার মাথায় হাত দিয়ে বসে পড়ে চেয়ারে। রিমসার মা মৌ খন্দকারের মুখও শুকিয়ে গেছে। মেয়ের এমন কাণ্ড কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। সেদিন নিজেই এসে বলল, বাবা আমি এই বিয়েতে রাজি। ওর সম্মতি নিয়ে বিয়ের তোড়জোড় শুরু করলাম আমি, আর এখন বরপক্ষ চলে আসার পর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে আমাদের মান সম্মান ডোবানোর কোনো প্রয়োজন ছিল মৌ? রেজওয়ান, একটু শান্ত হও তুমি, আমি দেখছি। মিসেস খন্দকার পুরো কথা শেষ করার আগে কানে ভেসে আসে বরের ফুফির কণ্ঠ। আমাদের ছেলে কোথায় গেল? আধ ঘন্টা আগে ওয়াশরুমে যাওয়ার কথা বলে কোথায় যেন চলে গেছে কাশিপ। এসব কি হচ্ছে এই বিয়ে বাড়িতে? পাশ থেকে কে যেন বলে ওঠে, বর আর বউ দুজনেই গায়েব। এটা বিয়ে না কমেডি? রেজওয়ান শেখ বুকে হাত রেখে বলে, মৌ আমার বোধহয় হার্ট অ্যাটাক হবে এখন। আমাদের টাকা পয়সায় এরা নাটক বানাতে চাইছে নাকি? নাটকের নাম কি হবে? বিয়ে বিড়ম্বনা? বিয়ে বিড়ম্বনা হবে কেন বাবা? নাটকের নাম হবে হয় তুমি নয় আমি। রিমসাকে কাশিপের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই হতবাক হয়ে যায়। কাশিপের ফুপি এগিয়ে এসে বলে, এসব কি হচ্ছে? কোথায় গিয়েছিলে তোমরা? কাশিপ কিছু বলবে তার আগেই রিমসা হাসি মুখে বলে, আমরা আমাদের বিয়েটা স্মরণীয় করে রাখতে চাই। তাছাড়া কিছু কথাও বাকি ছিল, তাই দুজনে একটু আলাদা কথা বলতে গিয়েছিলাম। সাথে আপনাদের সবাইকে একটু চমকে দিলাম। হয়ে গেল স্মরণীয় বিয়ে। কাশিপ সরু চোখে রিমসার দিকে তাকিয়ে নত কণ্ঠে বলে ওঠে, আমরা তো অন্য কাজে বাইরে গিয়েছিলাম, আপনি মিথ্যে বলছেন কেন? চুপ থাকুন না আপনি। এসব কথা সবাইকে বললে আমাদের বিয়ের বদলে কবর জিয়ারত করবে এরা। কি রে, তোরা কি বিড়বিড় করছিস? মায়ের কথায় রিমসা চট জলদি উত্তর দেয়, তেমন কিছু না মা, ওই একটু মধুচন্দ্রিমার পরিকল্পনা করছিলাম। এই মেয়ে তো সুনামির চেয়েও দ্রুত মিথ্যা কথা বলতে পারে। এমনভাবে মিথ্যা বলছে যেন মিথ্যার উপরে পিএইচডি করেছে। আর মনে কথাগুলো বলে কাশিপ বিরক্ত হয়ে স্টেজের উপরে সাজিয়ে রাখা চেয়ারে গিয়ে বসে পড়ে। কাশিপের দেখা দেখি রিমসাও এসে ওর পাশে বসে পড়ে। অতঃপর বলে, আরে তাড়াতাড়ি বিয়ের কাজগুলো সম্পন্ন করো তোমরা। বিয়ে যখন করতেই হবে তাহলে এত দেরি করে লাভ কি? শুরু করো শুরু করো সব। এক প্রকার তাড়াহুড়ো করেই দুজনের বিয়ে সম্পূর্ণ হয়। বিদায়ের সময় মৌ খন্দকার মেয়ের হাত কাশিপের হাতে তুলে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, বাবা আমার মেয়েটাকে দেখে রেখো, আর তুমি সাবধানে থেকো। পাশ থেকে কাশিপের এক বন্ধু বলে ওঠে, সাবধানে থাকবে কেন আন্টি? আমার মেয়েকে বিয়ে করেছে তো, তাই একটু সাবধানে থাকাই ভালো। বুঝলাম না আন্টি। ও তুমি বুঝবে না বাবা, যার বউ সে বুঝবে। রিমসা মায়ের দিকে রাগী চোখে তাকিয়ে বিড়বিড় করে বলে, তুমি জীবনেও ভালো হবে না আম্মু। কান্নাকাটির পর্ব শেষ হলে এবার আমরা আসি বাবা। মেয়ের এখনো কথায় রেজওয়ান শেষ খানিকটা ভারী গলায় বলেন, সাবধানে থেকো মা, আর কোনো ঝামেলা করবে না জামাইয়ের সাথে। ভালোভাবে থেকো কেমন? বাবা তোমরা মেয়ে বিদায় দিচ্ছ নাকি জামাই? মানে তোমাদের আমাকে নিয়ে চিন্তা নেই, যত চিন্তা সব কাশিপের নিয়ে, তাই না? কাশিপ রিমসার কানের কাছে গিয়ে বলে, ব্যাপার কি বলুন তো? আসলেই এটা বিয়ে না কমেডি? ব্যাপার ধীরে ধীরে এমনিই বুঝবেন। এখন মুখটা বন্ধ রাখুন, তখন থেকে শুধু বলেই যাচ্ছেন মুখ বন্ধ রাখুন। মুখ কি বন্ধ রাখার জন্য? মুখ বন্ধ রাখলে কথা বলবো কিভাবে? ছেলেদের বেশি কথা বলতে হয় না। আমি এমনিতেও খুব কম কথা বলি। হ্যাঁ, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। দুজনের কথা বলার মাঝে বাম হাত ঢুকিয়ে কাশিপের ফুপি বলে ওঠে, এখন আমাদের বের হতে হবে। তোমাদের যা কথা বলার তা বাড়ি গিয়ে বলো। এখন চলো তোমরা। আমরা এখন আসি বেয়াই সাহেব।
আর কোনো চিন্তা করবেন না আপনারা। আপনাদের মেয়ে আমাদের বাড়িতে আমাদের মেয়ের মতোই থাকবে। রিমসা যাওয়ার আগে মাকে জড়িয়ে ধরে বলে, নিজের আর বাবার খেয়াল রেখো আম্মু। গাড়িতে উঠে রিমসা কাশিপকে বলে, আপনার বাবার সাথে আপনার সম্পর্ক কেমন? হঠাৎ এই প্রশ্ন? না এমনি জিজ্ঞেস করলাম। ছোটবেলা থেকে বাবা একা হাতে আমাকে মানুষ করেছে। আমার কাছে আমার বাবা আমার দুনিয়া। আঙ্কেলের জন্যই আপনি এই বিয়েটা করলেন, তাই না? হুম। বাবার সাথে আমারও খুব ভালো সম্পর্ক, কিন্তু আম্মুর সাথে আমি একটু বেশিই ক্লোজ। বলা যায় আমরা দুজনে বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, সেটা তো আপনাদের কথা বলার ধরন দেখেই বুঝলাম। আচ্ছা, আপনার পরিবার বলতে কি শুধু আপনার বাবা আর ফুপি? হ্যাঁ। আর আপনার মা, উনি কোথায়? মায়ের প্রসঙ্গ উঠতেই কাশিপ গম্ভীর হয়ে যায়, শক্ত কণ্ঠে জবাব দেয়, সবকিছু আপনার না জানলেও চলবে। আপনি তো আমার জীবনের কয়েকদিনের অতিথি মাত্র। কথাটা শুনে রিমসা আর কিছু বলে না, চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে। আর আনমনে ভাবে, অদ্ভুত লোক তো উনি, এতক্ষণ সব ঠিকই ছিল। কিন্তু মায়ের প্রসঙ্গ আসতে কথা বলার ধরন পাল্টে গেল। ওনার মাকে নিয়ে কোনো একটা রহস্য তো আছেই। জানতে হবে তো রহস্যটা। এসব ভাবতে ভাবতে কখন যে রিমসা ঘুমিয়ে গেছে তা বুঝতেই পারেনি সে। ঘুমের ঘোরে কাশিবের কাঁধের উপরে মাথা রেখে রিমসা। কাশিপ কিছু না বলে মোবাইলে গেম খেলতে ব্যস্ত হয়ে যায়। রাত হয়েছে বেশ, চারিদিকের পরিবেশ বেশ শান্ত। বাকিদের গাড়ির সামনে থাকলেও কাশিপের গাড়ি পেছনে পড়ে গেছে। কাশিপ ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলে, একটা অ্যাড্রেস দিয়ে সেখানে নিয়ে যেতে বলে। বেশ গভীর রাতে বিয়ের গাড়ি এসে থামে হাসপাতালের সামনে। রিমসা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। কাশিপ রিমসাকে খানিকক্ষণ ডেকে তুলতেও পারে না। শেষমেশ বাধ্য হয়ে রিমসার হাতের উপরে হাত রেখে বলে, রিমসা উঠুন, আমরা এসে পড়েছি। হাতে কারো স্পর্শ পেয়ে রিমসা জেগে ওঠে। আধো আধো চোখ মেলে তাকিয়ে কাশিপকে নিজের কাছে দেখে রিমসা কিছুটা দূরে সরে গিয়ে বলে, সরি সরি, আসলে আমি অনেক ক্লান্ত তো, তাই ঘুমিয়ে পড়েছিলাম। কাশিপ সাধারণ ভঙ্গিতে উত্তর দেয়, সমস্যা নেই, আমরা এসে গিয়েছি। গাড়ি থেকে নামুন। রিমসা কোনো দিকে না তাকিয়ে গাড়ি থেকে নেমে অবাক হয়ে বলে, আমরা এত রাতে বাড়িতে না গিয়ে এখানে কি করছি? বাবার সাথে আপনাকে দেখা করতে নিয়ে এসেছি। ও আচ্ছা, তাহলে ভেতরে যাই, চলুন। কাশিপ আর রিমসা একসাথে হাসপাতালের ভেতরে প্রবেশ করে। অতঃপর চতুর্থ তলায় গিয়ে একটা ঘরের সামনে দাঁড়িয়ে কাশিপ দরজার বাইরে থেকে নিজের বাবাকে দেখে ধীর কণ্ঠে বলে, আমি তোমার কথা রেখেছি বাবা। রিমসা কাশিপের পাশে দাঁড়িয়ে শ্বশুর মশাইকে দেখে মন খারাপ করে বলে, আঙ্কেলের সুস্থ হতে কতদিন লাগবে? জানি না, ডাক্তার সেভাবে কিছু বলতে পারছে না। আমরা কি এখন আঙ্কেলের সাথে দেখা করতে পারবো? না বাবা এখন ঘুমোচ্ছে, একটু ভেতরেও যেতে পারবো না? হুম, আমি আপনাকে এখানে নিয়ে এসেছি শুধুমাত্র বাবাকে একটুখানি দেখার জন্য। বিয়ের পর প্রথম আপনারই তো সেখানেই আসা উচিত, যেখানে সেই মানুষটা আছে যার জন্য আজ আমাদের বিয়ে হয়েছে। বাবার শেষ ইচ্ছা ছিল আমি যেন আপনাকে বিয়ে করি। আজ রাতে কি আমরা এখানে থাকবো? না, একটু পর আমরা চলে যাব। আবার কাল সকালে আসবো। আপনি ওখানে গিয়ে একটু বসুন, আমি আসছি কিছুক্ষণ পর, ঠিক আছে? রিমসা একটা চেয়ারে বসে চারপাশটা দেখতে শুরু করে। জায়গাটা এখন বেশ চুপচাপ নিরিবিলি। রিমসা ঘড়ির দিকে তাকিয়ে লক্ষ্য করে 12টা বাজতে আর 3 মিনিট বাকি। কাশিপ এক নজরে বাবার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে রিমসা মনে মনে বলে, মানুষটা এমনিতে বেশ গম্ভীর স্বভাবের হলেও বাবাকে বোধহয় ভীষণ ভালোবাসে। মন মানসিকতা আহামরি খারাপ নয়, এই কয়েকদিনে যা বুঝলাম। চলুন। হঠাৎ কাশিপকে সামনে দেখে রিমসা কিছুটা চমকে ওঠে। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর হাসপাতাল থেকে বেরিয়ে সোজা বাড়িতে চলে আসে। বাড়িটা সাজানো হলেও চারিদিকে নীরবতা দেখে মনে হচ্ছে না যে এটা বিয়ে বাড়ি। এটা বিয়ে বাড়ি না শোকের বাড়ি, এত চুপচাপ কেন চারপাশ? রিমসার কথা শুনে কাশিপ বলে ওঠে, আমাদের বাড়িতে মানুষজন বিশেষ নেই, আমি তেমন বাড়িতে থাকি না। ফুপি একাই থাকে সারাদিন, আর দুজন কর্মচারী থাকে, একজন ফুপিকে কাজে সাহায্য করে আর একজন দারোয়ান কাকা। তাই বলে বিয়ের দিনেও কেউ নেই? আছে হয়তো কয়েকজন আত্মীয় স্বজন, এখন ঘুমোচ্ছে মনে হয়। ও, বাড়ির ভেতরে ঢুকতেই ফুপি এগিয়ে এসে বলে, এত রাতে নতুন বউকে নিয়ে ঘরে এলি? সবাই অনেক ক্লান্ত, তাই আমি ঘুমোতে পাঠালাম। তুই রিমসাকে নিয়ে ঘরে যা, আমি তোদের জন্য খাবার গরম করে পাঠিয়ে দিচ্ছি। আমি খাবো না, ওনার জন্য পাঠাও শুধু। ফুপি, আমারও খেতে ইচ্ছে করছে না, অনেক বেশি ক্লান্ত লাগছে, ঘুমানোর দরকার একটু। দুজনের থেকেই না বোধক সম্মতি পেয়ে ফুপি বলে, রাতে না খেয়ে থাকতে হয় না, একটু কিছু খেয়ে নাও দুজনে। তবুও কেউ রাজি না হলে হতাশ হয়ে ফুপি ঘরে চলে যায়। কাশিপ ঘরের দিকে অগ্রসর হলে রিমসা পেছন পেছন চলে যায়। ঘরের সামনে এসে দরজা খুলতেই ভেতর থেকে ফুলের সুবাস ছড়িয়ে পড়ে চারিদিকে। রিমসা খুশি মনে ঘরে গিয়ে বিছানায় বসে বলে, আমার ফুল অনেক পছন্দের, ঘরটা সুন্দর করে সাজিয়েছে কিন্তু। কে সাজিয়েছে? কাশিপ কোনো জবাব না দিয়ে ওয়াশরুমে চলে যায়। আচ্ছা, অসভ্য লোক তো উনি। একটা প্রশ্ন করলাম,
কিন্তু উনি এমনভাবে চলে গেল যেন ঘরে সেই ব্যতীত আর কেউ নেই। একা একা কথা বলতে বলতে বিরক্তি নিয়ে রিমসা বিছানার একপাশে শুয়ে পড়ে। বেচারি এত বেশি ক্লান্ত যে বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথে ঘুমের রাজ্যে চলে যায়। বিয়ের পোশাক, গহনা সবকিছু চেঞ্জ না করে সে ঘুমিয়ে যায়। কাশিপ ওয়াশরুম থেকে বেরিয়ে রিমসাকে এভাবে ঘুমোতে দেখে ব্যালকানিতে চলে যায়। ঘরটা তার নিজের হলেও অপরজনের অনুমতি ব্যতীত একই বিছানায় ঘুমানো ঠিক হবে না ভেবে সে বাকি রাতটা ব্যালকানিতে বসেই কাটিয়ে দেয়। ভোরে ঘুম ভাঙে রিমসার। এমনিতে এত সকালে ওঠার অভ্যেস তার নেই। তবে সারারাত বিয়ের পোশাক আর গহনা পরে থাকায় অস্বস্তিতে তার ঘুম ভেঙে গেছে। বিছানায় বসে কোথাও কাশিপকে না দেখে রিমসা বিছানা থেকে নেমে ওয়াশরুম চেক করে। কিন্তু সেখানে কাশিপকে না পেলে তার চোখ যায় ব্যালকানির দিকে। সেখানে গিয়ে দেখে কাশিপ চেয়ারের উপরে বসে ঘুমোচ্ছে। চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। পাশে আধ খাওয়া সিগারেটের অংশ পড়ে আছে। রিমসা এসব দেখে কাশিপের কাছে এগিয়ে গিয়ে বলে, এই যে শুনছেন, এখানে এভাবে ঘুমোচ্ছেন কেন? ঘরে গিয়ে বিছানায় শুয়ে আরামে ঘুমান যান। কে শোনে কার কথা? কাশিপ নিজের মতো ঘুমিয়ে আছে। রিমসা কাশিপের কাঁধে হাত রেখে খানিকটা উচ্চস্বরে বলে, শুনছেন? আচানক চিৎকারে ঘুম ভেঙে যায় কাশিপের। রিমসার দিকে তাকিয়ে কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলে, কি সমস্যা আপনার? ভোরবেলা এভাবে চিৎকার করছেন কেন? প্রথমে তো চিৎকার করিনি, আপনি আমার কথা শুনতে পাচ্ছিলেন না বলে জোরে রাখতে হলো। ডাকছেন কেন সেটা বলুন। বিছানায় গিয়ে ঘুমান, এখানে এভাবে ঘুমোচ্ছিলেন বলেই তো ডাকছিলাম। কাশিপ চুপচাপ রিমসার কথা শ্রবণ করে ঘরে চলে যায়। তারপর বিছানায় শুয়ে আবার চোখ বন্ধ করে নেয়। এর কি কথা বলতে খাজনা দিতে হয় নাকি? মনে হয় মেপে মেপে কথা বলে। কথার এত দাম। আর কিছু না ভেবে রিমসা নিজের লাগেজ থেকে একটা জামা বের করে ওয়াশরুমে চলে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে দেখে কাশিপ আবার গায়েব। ঘরের কোথাও তাকে না পেয়ে বাইরে বেরিয়ে নিচে ফুপিকে দেখে, সেদিকে এগিয়ে যায় রিমসা। শুভ সকাল ফুপি। শুভ সকাল মা। এত সকালে উঠলে যে? ঘুম ভেঙে গেল তাই উঠে গেলাম। আচ্ছা ফুপি, কাশিপকে কোথাও দেখেছেন? ও তো বেরিয়ে গেল একটু আগেই। কোথায় গিয়েছে? তা তো জানি না, ওর জন্য চিন্তা করো না, সময় হলে ঠিক চলে আসবে। তুমি বসো এখানে, একসাথে নাস্তা করে নিই আমরা। রিমসা বিনা বাক্যে চেয়ার টেনে বসে বলে, বাকিরা ঘুম থেকে ওঠেনি? না, এখনো কেউ ওঠেনি। উঠে খাওয়া দাওয়া করে আজই চলে যাবে সবাই। তার আগেই সবার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। ঠিক আছে। সারা সকাল রিমসার একাকী কেটে গেল। কাশিপকে বেশ কয়েকবার কল দিয়েও পায়নি সে। একটিবারের জন্য কল রিসিভ করেনি কাশিপ। আত্মীয় স্বজন যারা ছিল সবাই সকালের খাবার খাওয়ার পরপরই চলে গেছে। খুব বেশি মানুষজন ছিল না। কাশিপের বাবার চেনা পরিচিত 2-3 জন বন্ধু এবং তাদের পরিবার ছিল, সাথে কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষজন। কাশিপের মায়ের পরিবারের কাউকে দেখেনি রিমসা। ছোটখাটো আয়োজনে বিয়েটা হয়েছে, তবু আর কজন থাকলে মন্দ হতো না। রিমসার সমবয়সী তেমন কাউকে চোখে পড়েনি যার সাথে একটু আধটু গল্প করা যাবে। বোধহয় একা একা বাড়ি ঘুরে দেখা ছাড়া আর কোনো বিশেষ কাজ নেই তার। ফুপি মাঝে মধ্যে এসে এটা ওটা জিজ্ঞেস করছে, কিছু লাগবে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এসবই জানতে চাইছে। তার সাথে তো আর রাজ্যের গল্প করা যায় না, যতই হোক নতুন বউ তো। এত কথা বললে শেষে বাচাল উপাধি পেতে হবে। এসব ভেবে তার সাথেও বিশেষ কথা বলা হয়নি রিমসার। চেনা জানার মধ্যে এক কাশিপ আছে, সেও আবার সকাল থেকে গায়েব। বারান্দায় বসে চায়ের কাপ হাতে এসবই ভাবছে রিমসা। শ্বশুরমশাইকে দেখতে যেতে চেয়েছিল সে, কিন্তু একা একা যেতে সংকোচ বোধ হচ্ছিল। ভেবেছিল কাশিপের সাথে যাবে, কিন্তু সেই বান্দা না তো কল রিসিভ করেছে আর না তো মেসেজের উত্তর দিয়েছে। কি বিরক্তিকর। চায়ের কাপে চুমুক দিয়ে উঠে দাঁড়ায় রিমসা। তখনই ঘরের দরজা আটকানোর শব্দ কানে আসে তার। এক পা দুই পা করে এগিয়ে এসে কাশিপকে দেখে রিমসা খুশি মনে তাকে ডাকতে গিয়েও থেমে যায়। কাশিপ ঘরে এসে নিজের পরনে থাকা শার্ট খুলে ফেলেছে। দ্রুত গতিতে ফ্যান চলেছে, তবুও সে ঘেমে একাকার। রিমসা কাশিপকে খালি গায়ে দেখে এগিয়ে এসে বলে, ঘরে আর কেউ আছে কি না এটা তো একটু দেখে নিতে হয় আগে, তাই না? আচানক রিমসাকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কাশিপ কিঞ্চিত ভ্রুদয় কুঞ্চিত করে প্রশ্ন করে, আপনি বারান্দায় ছিলেন? হ্যাঁ, আর কি করব বলুন, নতুন বউ তো, যখন তখন তো আর বাড়ি থেকে বের হতে পারি না। আপনাকে এত ফর্মালিটি করতে কে বলেছে? এইটুকু জ্ঞান তো আমার আছে, তাই না? কারোর তো বলার প্রয়োজন নেই। কাশিপকে কিছু বলতে না দিয়ে রিমসা পুনরায় বলে ওঠে, সকালে কোথায় বেরিয়েছিলেন? কাজ ছিল একটু, বলে যেতে পারতেন। আপনি কি নিজেকে আমার বউ ভাবছেন? আমাদের বিয়ে হয়েছে তা সত্য, তবে এই বিয়ে তো আমরা কেউই মন থেকে মানি না। তাই সত্যিকারের বইয়ের মতো আচরণ না করলেও চলবে আপনার। অদ্ভুত লোক তো আপনি। সামান্য একটা প্রশ্ন করলাম, উত্তর দিতে ইচ্ছে না করলে উত্তর দেবেন না, কিন্তু এভাবে কথা শোনানোর কি আছে? এটুকু কথা বললেই যদি আপনার মনে হয় আমি আপনার সত্যিকারের বউ হওয়ার চেষ্টা করছি, তাহলে তো সমস্যা। অতি বুঝদার মানুষের সাথে চলা ভীষণ মুশকিল, জানেন তো।
তর্কে যেতে চাইছি না, মেয়ে মানুষের সাথে তর্ক করতে গিয়ে নিজের আয়ু কমাতে চাই না। যুক্তিতে না পারলে মানুষ এইভাবেই কথা বলে। যাই হোক, একজন মেয়ের সামনে এভাবে উন্মুক্ত শরীরে দাঁড়িয়ে থাকতে লজ্জা করছে না আপনার? আমি কি মেয়ে মানুষ যে লজ্জা পাবো? তাছাড়া আমার উন্মুক্ত শরীর তো আমি আপনাকে দেখাতে চাইনি, আপনি নিজে থেকে আমাকে দেখেছেন। সুতরাং লজ্জা পেলে আপনার পাওয়া উচিত, আমার নয়। কথাটা বলে কাশি ওয়াশরুমে চলে যায়। রিমসা চোখ বন্ধ করে বিরক্তির স্বরে বলে ওঠে, জন্মের সময় মনে হয় কেউ ওনার মুখে মধু দেয়নি। সারাক্ষণ করলার মতো তেতো কথা বের হয় মুখ দিয়ে, একটুও ভালো করে কথা বলতে পারে না, অসভ্য ছেলে কোথাকার। ওয়াশরুম থেকে বেরিয়ে কাশিপ রিমসাকে উদ্দেশ্য করে বলে, তৈরি হয়ে নিন, আমরা বের হব। রিমসা ফোনে গান শুনছিল। কাশিপের কথায় খানিকটা বিরক্ত হয়ে প্রশ্ন করে, এই সন্ধ্যাবেলা কোথায় যাব? বাবার কাছে যাব। ও, এতক্ষণে বাবার কথা মনে পড়লো আপনার? আমার বাবাকে নিশ্চয়ই আমার চেয়ে আপনি বেশি ভালোবাসবেন না? তাই এই বিষয়ে খোঁচা না দিয়ে কথা বললে খুশি হব। খোঁচা দিলাম কোথায়? আপনার দেখি বরাবরই 2 লাইন বেশি বোঝার স্বভাব। আপনি যাবেন? না গেলে বসে থাকুন, আমি একাই চলে যাচ্ছি। কথাটা বলে কাশিপ ঘর থেকে বেরোতেই যাবে, এমন সময় রিমসা দৌড়ে তার সামনে এসে বলে, এই না না, আমি যাব তো। আপনি কথায় কথায় এত রাগ করেন কেন বলুন তো? কোথায় আমি নিজের বাড়ি, নিজের ঘর, নিজের পরিবার, নিজের চেনা সব কিছু ছেড়ে অজানা এক জায়গায় এসেছি, সেজন্য আপনি আমাকে একটু সাপোর্ট দেবেন, নতুন সবকিছুর সাথে মানিয়ে নিতে সাহায্য করবেন, তা না করে সারাক্ষণ শুধু রাগ করে কথা বলছেন। এমন কেন আপনি? কাশিপ সাধারণ ভঙ্গিতে উত্তর দেয়, আমি এমনই। তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসুন, আমি গাড়িতে অপেক্ষা করছি। কাশিপ নিজে চলে গেলে রিমসা একা একাই নিজেকে বলে, একে কিছু বলে লাভ নেই, অযথা সময় নষ্ট হবে। তার চেয়ে বরং আমি আমার মতো থাকি, সেটাই ভালো। সন্ধ্যা 7টা। কাশিপ আর রিমসা হাসপাতালে এসেছে মিস্টার তৌহিদ মির্জা তথা কাশিপের বাবার সাথে দেখা করতে। রিমসা তার বাবার কাছে শুনেছে তৌহিদ মির্জা ভীষণ ভালো মনের মানুষ, কাশিপকে যথেষ্ট শাসনে রেখে বড় করেছে। একদিকে ব্যবসা সামলিয়েছে, অন্যদিকে নিজের ছেলেকে একা হাতে বড় করেছে। সবকিছু সামলেও মানুষটা ক্লান্ত হয়নি, কিন্তু গত 2 মাস আগে হঠাৎ করে তিনি স্ট্রোক করেন। তারপর থেকে হাসপাতালে যেন হয়ে উঠেছে তার একমাত্র সঙ্গী। তৌহিদ মির্জাকে যে কেবিনে রাখা হয়েছে বর্তমানে, সেখানে অবস্থান করছে কাশিপ এবং রিমসা। কাশিপ বাবার পাশে বসে শান্ত গলায় বলে, কেমন আছো বাবা? তোমাকে এভাবে দেখতে আর ভালো লাগছে না আমার। দ্রুত সুস্থ হয়ে যাও প্লিজ। তোমার কথা মতো তোমার পছন্দ করা মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেছি। এটাই তো তোমার শেষ ইচ্ছে ছিল। আমরা তোমার ইচ্ছে পূরণ করেছি বাবা, এবার তো সুস্থ হয়ে যাও। কাশিপ কথা বলছে ঠিকই, কিন্তু তার চাহনি স্বাভাবিক। চোখের মাধ্যমে তার মনের ব্যথা প্রকাশ পেলেও চেহারায় কঠিন ভাব ধরে রেখেছে সে, যেন হাজার কষ্টেও তার ভেঙে পড়া বারণ। দীর্ঘক্ষণ যাবৎ কাশিপ নিজের বাবার কাছে একা বসে আছে। বুদ্ধি হওয়ার বয়স থেকে বাবাই তার একমাত্র বন্ধু বলা যায়। ছোট থেকে কাশিপ কম কথা বলে, সারাক্ষণ বইয়ের মাঝে ডুবে থাকতো সে। পড়াশোনার বাইরে বিশেষ কোনো দিকে মন ছিল না তার। মা ছাড়া বড় হওয়া সন্তানেরা খুব ভালো করেই জানে মায়ের সঙ্গ ছাড়া বেড়ে ওঠা কতটা কষ্টকর। তবুও এসবে পাত্তা না দিয়ে নিজের মতো থেকেছে কাশিপ। কষ্ট হলেও তা কাউকে বুঝতে দেয়নি। আজও তার অন্যথা হয়নি। কাশিপ কেবিন থেকে বেরিয়ে রিমসাকে বলে, বাবার সাথে দেখা করে আসুন, এরপর বেরোতে হবে আমাদের, আপনিও চলুন আমার সাথে। কথাটা বলে রিমসা কেবিনের দিকে পা বাড়ায়। বেডের উপরে শুয়ে থাকা মানুষটা কেবল সব অনুভব করতে পারে, মুখ ফুটে কিচ্ছু বলতে পারে না। রিমসা কাশিপের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, আঙ্কেলের এই অবস্থা কিভাবে হলো? বাবা সুস্থ ছিল মাস 3 আগেও। হঠাৎ কি যে হলো বুঝতে পারিনি। একদিন বাবা নিজের ঘরে শুয়েছিল। রাতের খাবার খেতে ডাকার জন্য ফুপি বাবাকে ডাকতে গেলে দেখে বাবা নিথর হয়ে শুয়ে আছে। অনেক ডাকাডাকির পরে বাবা সাড়া দেয়নি। এসব দেখে আমি দ্রুত বাবাকে হাসপাতালে নিয়ে আসি। এরপর ডাক্তার জানায় বাবা ব্রেন স্ট্রোক করেছে। তারপর থেকে না তো সেভাবে নড়াচড়া করতে পারে আর না তো কথা বলতে পারে, তবে সবার কথা শুনতে পায়। রিমসা কৌতূহলবশত প্রশ্ন করে, আঙ্কেল যে আমাকে পছন্দ করে রেখেছিল আপনার বউ হিসেবে, এটা আপনি জানলেন কিভাবে? আমাকে ফুপি জানিয়েছিল। এসব বিষয় নাকি বাবা ফুপির সাথে বেশ কয়েকবার আলোচনা করেছে। ডাক্তার বলল বাবার হাতে বেশি সময় নেই, তাই তার ইচ্ছেগুলো যেন আমরা পূরণ করি। বেশি সময় নেই মানে? কাশিপের কণ্ঠ ভারী হয়ে আসে। খানিকটা থেমে বলে, বাবার সেরে ওঠার সম্ভাবনা খুবই কম। কাশিপের সাথে কথা বলা অবস্থায় রিমসা খেয়াল করে কাশিপের বাবা তার দিকে তাকিয়ে আছে। চোখের ইশারায় কিছু বলতে চাইছে তাকে। রিমসা তার পাশে বসে তার হাতের উপরে হাত রেখে বলে, আমি জানি না আপনি আমাকে কি বলতে চাইছেন, তবে আমি জানতে চাই আঙ্কেল, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন প্লিজ। আপনার ছেলে আপনাকে অনেক মিস করছে। উনি তো কখনো মুখ ফুটে কিছু বলে না, সব সময় গম্ভীর একটা ভাব নিয়ে থাকে। এই ছেলেকে আপনি ছাড়া আর কে সামলাবে বলুন তো?
আপনাকে সুস্থ হতেই হবে। অন্তত আপনার ছেলের জন্য হলেও আপনাকে সেরে উঠতে হবে আঙ্কেল। রিমসার কথা শুনে তৌহিদ মির্জার চোখ থেকে ২ ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রিমসা অবাক হয়ে ভাবে, সে কাঁদছে কেন? রিমসা আলতো হাতে তার চোখের পানি মুছে দিয়ে বলে, আপনার কষ্ট হচ্ছে তাই না? আপনি হয়তো কথা বলতে চাইছেন, কিন্তু কথা বলতে পারছেন না। আচ্ছা, আপনি কি আমাকে কিছু বলতে চান? তৌহিদ মির্জা কিছু না বলে এক দৃষ্টে তাকিয়ে থাকে রিমসার দিকে। তার চোখের দিকে তাকিয়ে রিমসা বোঝার চেষ্টা করে কি বলতে চাইছেন তিনি। কিন্তু এভাবে কি অচেনা কারোর মনের কথা পড়া যায়? যায় না তো। বেশ অনেকটা সময় শ্বশুর মশাইয়ের সাথে কাটিয়ে বিদায় বেলায় রিমসা বলে, আমি আপনার চোখের ভাষা পড়তে ব্যর্থ হয়েছি। তার জন্য আমার খারাপ লাগছে। কিন্তু আমার বিশ্বাস আপনি খুব দ্রুত সুস্থ হয়ে আমার সাথে অনেক গল্প করবেন। আজ যা বলতে পারলেন না, শীঘ্রই আমাকে তা বলতে পারবেন। আমরা সবাই আপনার সুস্থ হওয়ার অপেক্ষায় আছি আঙ্কেল। আজকে আসি। কাল আবার দেখা করতে আসবো, কেমন? অনেক কথা হয়েছে, এবার চলুন তো। যাচ্ছি তো। রিমসা কেবিন থেকে বের হওয়ার সময় খেয়াল করে কাশিপ তার বাবার হাতে চুমু খেয়ে বাবাকে জড়িয়ে ধরে কিসব যেন বিড়বিড় করে বলে। রিমসা সেসব শুনতে পায় না। বাবা আর ছেলেকে রেখে সে বেরিয়ে যায়। মিনিট ৫ পর কেবিন থেকে বের হয়ে কাশিপ রিমসাকে উদ্দেশ্য করে বলে, চলুন যাওয়া যাক এবার। চলুন। সারা রাস্তায় কাশিপ আর কোনো কথা বলেনি রিমসার সাথে, চুপচাপ মন দিয়ে গাড়ি চালিয়েছে কেবল। রিমসাও আর কোনো কথা বলে তাকে বিরক্ত করেনি। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়ে দুজনে। আলাদা করে ঘুমায়নি আজ তারা দুজন। রিমসার বুদ্ধিতে খাটের মাঝে বর্ডার দিয়ে ঘুমিয়েছে আজ। মাঝরাতে কাশিপের চিৎকার আর কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় রিমসার। কাশিপকে মুখে হাত দিয়ে কাঁদতে দেখে সে বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন আপনি? কাশিপ কোনো জবাব দেয় না। রিমসা কাশিপের কাঁধে হাত রেখে পুনরায় জিজ্ঞেস করে, কি হয়েছে? কাশিপ রিমসার দিকে তাকিয়ে ভাঙা স্বরে বলে, বাবা, বাবা, বাবার কিছু হয়েছে? বাবা আর নেই। কথাটা শুনে চমকে ওঠে রিমসা। যেই মানুষটার সাথে কয়েক ঘন্টা আগে সে দেখা করে এলো, কত কথা বলে এলো, দৃঢ় বিশ্বাস নিয়ে বাড়ি ফিরল, যেই মানুষটা সুস্থ হয়ে ঘরে ফিরবে শীঘ্রই, সেই মানুষটা আর নেই। এটা মানতে তারই এত কষ্ট হচ্ছে, বিশ্বাস করতে চাইছেই না মন। সেখানে কাশিপের মনের ভেতরে কি ঝড় বইছে তা ভেবেই আঁতকে ওঠে রিমসা। কাশিপের কাঁধে হাত রেখে কাপা গলায় বলে, শান্ত হন প্লিজ। কাশিপ যেন রিমসার কথা শুনতেই পায় না। আপন মনে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে ওঠে সে। এই প্রথম মানুষটাকে এভাবে ভেঙে পড়তে দেখলো সে। তার সব কথা গুলিয়ে আসছে। বাবার সামান্য কিছু হলে অস্থির হয়ে যায় রিমসা। সেখানে বাবার মৃত্যুর খবর কিভাবে মেনে নেবে কাশিপ? বাবা তো তার দুনিয়া ছিল। এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পায় না রিমসা। কেবল ২ হাতে আগলে নেয় কাশিপকে।